সবাইকে শুভ বিকেল। আজকে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের সরি নট প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, ইট ইজ টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 লেকচার 5 আমরা দেখছি। সেটি হচ্ছে ফেব্রিক টেস্টিং, ইপিআই। ফেব্রিক টেস্টিং এর ভিতরে যে টেস্ট গুলো দেখবো ইপিআই, পিপিআই এবং ক্রিম। গত ক্লাসে আমরা ফেব্রিক টেস্টিং এর ভিতরে হ্যাঁ একটা শিট 4 পর্যন্ত থাকবে না স্যার, মিডটার্ম পর্যন্ত? হ্যাঁ 4 পর্যন্ত থাকবে। আজকে যে শিট পড়াছেন সেটা তো মিডটার্মে থাকবে না। না, এটা দিস ফর ফাইনাল। ওকে, তো সেদিন আমরা লেন্থ করছিলাম, উইথ থিকনেস কিভাবে মাপতে হয়, ডাইমেনশনাল স্টেবিলিটি কিভাবে মাপতে হয় সে সম্পর্কিত কথা শুনেছিলাম। আজকে যেগুলো দেখবো সেটি হচ্ছে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। ইপিআই, পিপিআই এবং ক্রিম কিভাবে মেজার করা হয় কোনো ফেব্রিকের। তো আমি আশা করছি তোমাদের সবার যে বেসিক সেটি আছে। তো তারপরেও আমরা একটু নরমালি যদি কথা বলি যে ইপিআই বলতে কি বোঝায়, পিপিআই বলতে কি বোঝায়। আমরা শেয়ার, তুমি অ্যাটেন্ডেন্স লিংকটা মাঝে মাঝে দিয়ে দিও, আমি একবার দিয়ে দিচ্ছি। ওকে, তো ইপিআই পিপিআই বলতে কি বোঝাচ্ছে? ইপিআই মানে হচ্ছে কি, মিন্স দ্য নাম্বার অফ ইঞ্চ পার ইঞ্চ। প্রতি ইঞ্চিতে কতগুলো ইঞ্চ রয়েছে। ইঞ্চ মানে কোনগুলো? যেগুলো লম্বা লম্বি। হ্যাঁ, আমরা টানা সুতা বলি না, ডিপ্লোমাতে পড়ে এসেছি টানা সুতা। ইঞ্চ পার ইঞ্চ, অর্থাৎ প্রতি ইঞ্চিতে কতগুলো ইঞ্চ রয়েছে। সো দ্য নাম্বার অফ ইঞ্চ পার ইঞ্চ ইজ নোন এজ ইপিআই ফর ওভেন ফেব্রিক, এন্ড দিস ইজ ফর ওভেন ফেব্রিক। পিপিআই মানে হচ্ছে পিক্স পার ইঞ্চ, অর্থাৎ কতগুলো সুতা ঢুকাচ্ছে, প্রতি ইঞ্চিতে কতগুলো সুতা আছে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, যে লম্বালম্বি যেগুলো রয়েছে সোজা অর্থাৎ টানা সুতা যেগুলোকে আমরা বলি, সেটা হচ্ছে পিপিআই, এবং যেগুলো মাকু দ্বারা আমরা ঢুকাই, ইনসার্ট করি, সেই সুতাগুলোকে আমরা বলছি পিক্স। এখানে ফেব্রিক দেখতে পাচ্ছ, ইঞ্চ এন্ড পিক্স। তো প্রতি ইঞ্চিতে কতগুলো আছে তাহলে সেটা। ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আবার ইঞ্চ পিক্স এর ক্ষেত্রে চেনার একটা উপায় হলো যে ওভেন ফেব্রিকের যারা যে ইয়ার্ন গুলো থাকে, অর্থাৎ ইঞ্চে থাকে, সেগুলোতে আবার সাইজিং করা থাকে, বা যখন ওয়াশ করে সাইজিং তুলে ফেললেও সেগুলোতে সাধারণত ক্রিপ পড়ে, ভাঁজ পড়ে। তো এটা দেখে সাধারণত ওয়ার্প সুতাগুলো আইডেন্টিফাই করা যায়। যদি ফেব্রিকে এরকম হয় যে এক টুকরা ফেব্রিক, সেখানে ওয়ার্প অথবা ওয়ার্পগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। ওকে, নাও পরের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা হচ্ছে ইপিআই এবং পিপিআই। তো যেটা আমরা ইয়ের ক্ষেত্রে, অর্থাৎ ইয়ে ফেব্রিকের ক্ষেত্রে, নিট ফেব্রিকের ক্ষেত্রে আমরা সেটাকে ডাব্লিউপিআই, কোর্স এবং ওয়েলস বলি, মানে সিপিআই এবং ডাব্লিউপিআই বলি। ঠিক আছে, সেটা আমরা যাচ্ছি। তো তার আগে প্রথমেই আমাদের ইপিআই পিপিআই এর কথা একটু বলে নিই আমরা। এখানে নাজমুল একটু মাইক্রোফোন মিউট করো। ফার্স্ট অফ অল কিভাবে মেজার করব বলা হচ্ছে, স্টেপ 1 কালেক্ট দ্য ফেব্রিক সোয়াচ। প্রথমে ফেব্রিক সোয়াচ কালেক্ট করতে হবে। সেকেন্ডলি, মানে যেটা আমরা চাই সেটা। তারপর সেটাকে কি বলা হচ্ছে, কালেক্ট দ্য ফেব্রিক সোয়াচ এন্ড গোইং টু ইপিআই এন্ড পিপিআই, লে দ্য ফেব্রিক স্যাম্পল অন দ্য ফ্ল্যাট টেবল এন্ড রিমুভ অল ক্লাসেস স্যার ক্রিজেস বাই হ্যান্ড। কোনো সাজেশন দিবেন কি? আমি এই বিষয়ে পরে কথা বলবো ক্লাসে। থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমরা কি করছি যে প্রথমে একটা ফেব্রিক নিচ্ছি, সেটিকে কি করছি, একটা টেবিলের উপর ফ্ল্যাট করছি, এবং এর গায়ে যে ক্রিজ গুলো আছে, ভাঁজ গুলো আছে, সেগুলো সোজা করছি, বা আয়রন মারলেও কিন্তু সোজা হয়ে যায়। সো সোজা করা হলো। এবার ওয়ার্প এবং ওয়েভ ডিরেকশন আইডেন্টিফাই করা হলো। মেক দা স্কোয়ার অফ 1 ইঞ্চ এবং 1 ইঞ্চ, অর্থাৎ এক ইঞ্চিতে আমরা কি করছি, একটা ফেব্রিক মার্ক square 1 inch into 1 inch on the fabric using pen or pencil. Try to mark lines parallel to the warp and wave direction. করার পর কি করছি, কাট 5 extra different places, অর্থাৎ 5টা ডিফারেন্ট প্লেস থেকে 1 ইঞ্চি করে কেটে নিচ্ছি। অথবা আমাদের ওই যে ম্যাগনিফাইং গ্লাস রয়েছে, ওটার নিচে 1 ইঞ্চি করে থাকেই,
সেটা আমরা যদি এর উপরে বসিয়ে দিই, ফেব্রিকের উপরে বসিয়ে কিন্তু কাছ দিয়ে গুনতে পারি। স্টেপ 3, কাউন্ট দ্য নাম্বার অফ ইনস এন্ড পিকস পার ডোস স্কোয়ার। তাহলে কেটেছি, এবার খুলবো আস্তে আস্তে একটা একটা করে, কয়টা ইনস কয়টা পিক্স, তাহলে সহজে পেয়ে গেলাম খুললে। In case of Evian thicker and in case of Evians are thicker and visible, open eyes, count the number in centric using a needle or pin. যদি মোটা হয় সোয়েটারের মতো, সেই ক্ষেত্রে ওই পিন দিয়ে আলাদা করে গুনতে পারি, অথবা খুলে ফেলাটাই বেস্ট। In case of Evian fabric are not visible and not possible to count with open eyes, pull out warp and weft by one from the cutter scale and count the numbers of Evian and get from 1 inch length width of the fabric. Using same method, EPA and PPA for all and 5 sample, তারপর অ্যাভারেজ করব। তাহলে পদ্ধতিটা কি খুবই সহজ, বি সিম্পল। প্রথমে একটা ফেব্রিক নিব, সেটাকে কন্ডিশন করব, সেটাকে ক্রিজ গুলো সোজা করব, করার পর একটা সিজর দিয়ে সুন্দর করে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমার স্যাম্পলটা কেটে নিব। কেটে নেওয়ার পর কয়টা স্যাম্পল কেটে নিব, বিভিন্ন জায়গা থেকে অ্যাটলিস্ট 5টা যেহেতু গড় করব। এরপর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পিন দিয়ে হিসাব করতে পারি। যদি এটা এতটাই সূক্ষ্ম হয় যে পিন দিয়ে হিসাব করা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ইউজ করবো, অর্থাৎ খুলে ফেলবো ওয়ার্ক এবং ওয়েব গুলোকে, খুলে গুনবো কয়টা খুলবো, এটাই বেস্ট। ঠিক আছে, গুনে তাহলে ওয়ার্ক এবং ওয়েবটের হিসাব থাকলো খাতায়, এই পাশে 5টা এই পাশে 5টা, সবগুলো যোগ করে গড় করলাম। তাহলে ওই ফেব্রিকের গোনা যদি কোনোখানে একটা দুটা কম বেশিও হয়, তারপরও সেটা গড় হয়ে যাবে। সো ইপিআই পিপিআই কাউন্ট করা আমরা শিখলাম, আশা করি সবাই আমরা এটা জানি, খুবই সহজ একটা জিনিস। নাও আমরা ওয়েলস পার ইঞ্চ অর্থাৎ নিট ফেব্রিকের ক্ষেত্রে এবং কোর্স পার ইঞ্চ কথা বলছি। ওয়েলস পার ইঞ্চটা কি বলা হচ্ছে, নাম্বার অফ ওয়েলস পার ইঞ্চ ইজ নোন এজ দ্য WPI ফর নিট ফেব্রিক and ওয়েলস পার ইঞ্চ ইন্ডিকেটস দ্য টোটাল নাম্বার অফ ওয়েলস পার ইঞ্চ ইন লিনিয়ার ফেব্রিক। সো WPI অর্থাৎ ওয়েলস পার ইঞ্চ ইন মোর, তাহলে প্রতি ইঞ্চিতে কতগুলো ওয়েলস আছে, কোনগুলোকে ওয়েলস বলছি, এই যে লম্বা গুলোকে ওয়েলস বলছি। আমাদের যদি কোনো একটা সোয়েটার বা এই ধরনের নিট ফেব্রিক থাকে, সেখানে যে হরিজন ভার্টিক্যাল লাইন গুলো দেখা যাবে লম্বা লম্বা, সেগুলোকে আমরা মানে ওয়েলস বলছি। আর কোর্স বলছি কোনগুলোকে, তার অপোজিটটাকে। তো একটা সুতা যদি আমরা এইভাবে খুলে ফেলি, দেখবো ফুল 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 করে উঠে চলে যাচ্ছে, ওই যে যেদিক দিয়ে উঠে চলে যাচ্ছে ওটাই কিন্তু মানে কোর্স। ওকে, আর যে ভার্টিক্যাল লাইনের মতো গুলা, সেগুলা কি হচ্ছে ওয়েলস। ক্লিয়ার? আমরা যদি আমাদের কাছে নিট ফেব্রিক থেকে থাকে, তো সেই নিট ফেব্রিকে আমরা দেখতে পারি, আমার কাছে এই মুহূর্তে নিট ফেব্রিক আমি খুঁজে পাচ্ছি না, সেখানে দেখতে পারি। তাহলে কোর্স এবং ইঞ্চ, ওয়েলস পার ইঞ্চ এবং কোর্স পার ইঞ্চ, হোপফুলি আমরা ক্লিয়ার। সো কোর্স কি, a horizontal row of knitted loops, this is the horizontal row of knitted loops. Oils কি, the columns of stitches in knitted fabrics. Columns, these columns are known as, ওকে আমাদের পরিচিতি শেষ। কোর্স ওয়েলস কি আমরা জানি, তাহলে কোর্স পার ইঞ্চ এন্ড ওয়েলস পার ইঞ্চ, সিপিআই অর WPI। ডান। একইভাবে মেজার করব, যে এইটার ক্ষেত্রে খোলাটা একটু প্রবলেম, তারপরে খোলা যাবে, কারণ খুলে তুমি শুধু সিপিআই গুলো কাউন্ট করতে পারবে, কারণ যতগুলো সুতা খুলবা তুমি ততগুলো সিপিআই হবে, বাট ওয়েলস গুলো সাধারণত তোমার মাপতেই হবে। কিভাবে বলা হচ্ছে, measurement of WPI and CPI. Measure CPI, the magnifying glass setting is multiplier. এই যে এখানে সাধারণত ফ্যাক্টরি গুলোতে ম্যাগনিফাইং গ্লাস ইউজ করা হয়। তো যেটার 8 সেন্টিমিটার বা 9 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার পুরোটা স্কোয়ার। এখানে একটা এরকম পিনের নক থাকে, যেই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে পিনটা নকটা ঘুরিয়ে ঘুরিয়ে সাধারণত ওয়েলস গুলো হিসাব করা হয়। বলা হচ্ছে, take a fabric and making 1 to 1 inch in the ball pen according to the course and oils wise of the knitted fabric. Then set the marking point with the multiplier scale and cutting CPA and WPA of the knitted fabric in 1 inch. Then oils per inch and course per inch are counted by magnifying glass. তোমার এটা আসলে কাটার কোনো দরকার নাই, তুমি যদি ম্যাগনিফাইং গ্লাস ইউজ করো তাহলে জাস্ট এটা এইভাবে বসিয়ে জাস্ট গুনবা কয়টা। ঠিক আছে, কোর্স গুলো দেখা যাবে, বা চাইলে তখন কোর্স গুলো খুলে ফেলতে পারো, নো ম্যাটার। এরপরে আসে আমাদের ক্রিম। ক্রিম কেন হয়, আমরা যখন ফেব্রিক বুনি
তখন সাধারণত আমাদের এই ক্রিমটা হয়ে থাকে যে একটার ভিতর দিয়ে আরেকটা যায়, তখন একটা উইভিনেস সৃষ্টি হয়, যেটাকে আমরা ক্রিম বলছি। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে ওয়ার্প এবং ওয়েবটির ক্ষেত্রে দেখো ওয়েবটা কিন্তু স্ট্রেইট আছে, ছবিটাও দেখো যে ওয়েবটাকে স্ট্রেইট দেখাচ্ছে, কিন্তু আমার যে ইয়েটা সেটা কিন্তু একটু ইয়ে হয়েছে, অর্থাৎ ভাঁজ হয়েছে, ক্রিমটা সেখানেই পড়ে। বলা হচ্ছে due to interlacing of warp and web threads, a certain amount of weaviness is imparted on the fabric, warp and web yarn fabric. So this weaviness is called yarn film. Hence, the apparent length of yarn is exist in the fabric is less than its original or straightened length. কি বলছে? বলছে কি যে সোজা যে লেন্থ আছে একটা ইয়ানের, এটাকে যদি বাঁকা করা হয় তাহলে কিন্তু এটা কমে যাবে। তার মানে আমার বাঁকা যে অবস্থায় লেন্থটা আছে এটা সোজা করলে বেড়ে যাবে। খুবই সিম্পল লজিক। সো ক্রিম অফ দ্য ইয়ার্ন ইজ এস ক্রিম পার্সেন্টেজ হিসেবে মেজার করা হয়। তো চলো কিভাবে মেজার করব সেটা। তো ক্রিম পার্সেন্টেজ একটা সূত্র রয়েছে। কি সূত্র? বলা হচ্ছে ক্রিম ইজ ডিফাইন্ড এজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য স্ট্রেইটেন্ড থ্রেড লেন্থ and curved thread length. A straightened thread length and curved thread length in the cloth expresses a percentage. তাহলে কি আনক্রিম্প লেন্থ মানে স্ট্রেট লেন্থ, যেটা ক্রিম্প হয়নি বাই ক্রিম্প লেন্থ, তাহলে আনক্রিম্প লেন্থটা বড় থাকবে, ক্রিম্প লেন্থটা এটা আনক্রিম্প সোজা, ক্রিম্প কি একটু ভাঁজ ছোট ছোট হয়ে যাবে, তাহলে দুটো থেকে দুটো বিয়োগ, আনক্রিম্প লেন্থ বাই ক্রিম্প লেন্থ বাই হচ্ছে ক্রিম্প লেন্থ গুণন 100, যেটাকে আমরা আনক্রিম্প লেন্থকে এল মাইনাস পি বাই পি দ্বারা প্রকাশ করছি। তাহলে ক্রিম পার্সেন্টেজটা কি, যে কতটুকু ভাঁজ হলো সেটাই তো ক্রিম পার্সেন্টেজ সহজ হিসেবে যদি আমরা বলি। তাহলে আনক্রিম্প লেন্থ বাই ক্রিম্প লেন্থ, তাহলে যদি বাদ দেই তাহলে কি থাকলো, যতটুকু ক্রিম্প হয়েছে সেটা পাইলাম না। ওকে, নাও ক্রিম্প রেশিও। সো দ্য রেশিও অফ দ্য ইয়ার্ন লেন্থ টু ফেব্রিক লেন্থ ইজ নন ক্রিম্প রেশিও। যে আমার মনে করো যে ইয়ার্ন 5 মিটার ইয়ার্ন দিলাম, এই 5 মিটার ইয়ার্ন দিয়ে যখন আমি ফেব্রিক করতেছি তখন তো আমি 5 মিটার ফেব্রিক পাবো না, 4 মিটার পাবো, বা সেটা ক্রিম পার্সেন্টেজের উপর ডিপেন্ড করবে। যত বেশি ক্রিম হবে আমার ফেব্রিক লেন্থ তত কমবে, কারণ সেটা তো এর ভিতরে খেয়ে যাচ্ছে, তাই না? ওকে, সো সেটিকেই বলা হচ্ছে the ratio of yarn length to the fabric length is known as crimp ratio. ওকে, সো এটিকে আমরা সি দ্বারা প্রকাশ করি, যেহেতু 3%, তো C+1 হচ্ছে ক্রিম রেশিও, এটাকে আমরা ক্রিমটাকে সি দ্বারা প্রকাশ করি, সি পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে সি সমান সমান এল বাই পি আগের সূত্র, এটা পার্সেন্টেজ তো বলি নাই, তাহলে এটাকে এদিকে নাও, পি বাই 1, তাহলে এল বাই -1 চলে আসে, তাহলে এটাকে এদিকে নাও, C+1 সমান সমান 1 বাই পি। 1 বাই পি মানে কি, এখানে পি মানে কি ক্রিম লেন্থ, 1 বাই পি, তো C+1 টাই হচ্ছে ক্রিম রেশিও নামে পরিচিত। ক্লিয়ার? কি বলেছে, দ্য রেশিও ইয়ার্ন লেন্থ অফ দ্য ফেব্রিক ইজ নোন এজ, মানে হচ্ছে কতটুকু ইয়ার্নে কতটুকু ফেব্রিক হবে সেই লেন্থটাকে হচ্ছে, সো দ্য ক্রিম রেশিও। সো হোপ ইউ ক্লিয়ার ক্রিম রেশিও এন্ড ক্রিম লেন্থ। নাও টেক আপ পার্সেন্টেজ। বলা হচ্ছে টেক আপ পার্সেন্টেজটা কি, বলা হচ্ছে টেক আপ অর ক্রিম রিজিডিটি ইজ এ মেজার, কিসের মেজার, of the ability of textured yarn recover from stress. কথাটা ভালো করে লক্ষ্য করি, এবিলিটি অফ textured yarn মানে কি, এটাকে textured yarn বলছি, textured yarn to recover from stretch। তো এইটা মনে করো প্রথমে এই স্ট্রেট সুতা ছিল, সেটার ফলে কাপড় বানার ফলে এরকম কন্ডিশন হচ্ছে, 2 নাম্বার কন্ডিশন। এখন তুমি ব্যক্তি যদি এটাকে একটু টেনে দাও হাত দিয়ে, দুই প্রান্ত ধরে টেনে দাও আবার ছেড়ে দাও, তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে এটা একটু কম উইভি স্ট্রেট হয়ে আবার ফিরে আসবে, অর্থাৎ এটার থেকে একটু লম্বা হবে বাট এটার থেকে চিকনি থাকবে, কিন্তু কারণ কি তখন সেখানে কিন্তু উইভিনেস আছে। তো এই যে তুমি কি করলা, এই লেন্থ ক্রিম্প লেন্থটাকে টেনে দিলা, টেনে দেওয়ার পর যে লেন্থটা হলো, the ability of textured yarn to recover from a stretch, অর্থাৎ কতখানি সে রিকভার করছে, স্প্রিং কি হয়
টেনে ছেড়ে দিলে সে আগের অবস্থায়, অর্থাৎ স্প্রিং 100% রিকভার করছে, বাট আমার সুতা তো আর 100% রিকভার করবে না, তাহলে সেটা কতটুকু রিকভার করছে সেটিকে আমরা বলছি the ability of textured yarn to recover from a stage is known as take-up percentage. This is related to the bulking properties of the yarn. The difference between length of yarn after weaving expresses the percentage of the, আচ্ছা চলো দেখি, length before weaving 1 number minus length after weaving 2 number by length before weaving. তাহলে এখান থেকে আমি লেন্থ বিফোর উইভিং যতটুকু ছিল, লেন্থ আফটার উইভিং তাহলে কতটুকু পেয়েছি এখানে সেটি পাচ্ছি, টেক আপ হয়েছে, তাহলে টেক আপ এল মাইনাস ইনটু 100। টেক আপ পার্সেন্টেজ, তাহলে আমরা তিনটা সূত্র পেলাম, এটা হচ্ছে ক্রিম পার্সেন্টেজ, আরেকটা হচ্ছে ক্রিম কি, ক্রিম পার্সেন্টেজ কি, এবং আরেকটি পেলাম আমরা টেক আপ পার্সেন্টেজ কি। নাও দা ক্রিম টেস্টার, এখন এই ক্রিম তো মাপতে হবে আমাদের, তাই না? তো ক্রিম মাপতে গেলে আমাদের কতগুলো মেশিন আমরা ব্যবহার করে থাকি, তাদের ভিতরে যেমন রয়েছে ক্রিম টেস্টারে উইডা ক্রিম টেস্টার, শিরলি ক্রিম টেস্টার, মারনা ক্রিম টেস্টার, ঠিক আছে, অনেকগুলো। তো এইখানে আমরা সাধারণত উইডা ক্রিম টেস্টারের কথা প্রিন্সিপাল একটু আলোচনা করব। তো অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছি ঠিক এরকমই, যে এখানে দুটো চোয়াল রয়েছে, এই দুটো চোয়ালে স্যাম্পল দুটো লাগানো হয়, লাগিয়ে একটু ঘোরানো হয়, স্ট্রেট করা হয় যে কতটুকু স্ট্রেট হচ্ছে। হ্যাঁ, আগে প্রথমে লেন্থটা, ক্রিম লেন্থটা মেপে নেওয়া হয়, স্ট্রেট করা হয়। তো প্রিন্সিপালটা কি বলছে এখানে, বলা হচ্ছে এ থ্রেড অফ ওয়ার্প অর ওয়েভ ইজ কালেক্টেড ফ্রম এ ফেব্রিক উইথ ক্রিম, ক্রিম সহ কালেক্ট করা হয়, বাই মেজারিং ইটস লেন্থ উই গট দ্য লেন্থ পি ড্যাশ। তো কালেক্ট করার পর এখানকার যে ক্রিম লেন্থ সেটা আমরা মেপে ফেলি। Then the yarn is straightened on the Wira cream tester. তাহলে এখানে আমরা কি ক্রিম লেন্থ পেলাম পি ড্যাশ, মানে পি ধরে নিলাম, পি ড্যাশ নাই। Then the yarn is straightened on the Wira cream tester to get the original straightened or cream tester length. তো এরপরে এই যে ক্রিম ফাইবারটাকে, ইয়ার্নটাকে আমরা কোথায় দিব? মেশিনে দিব। মেশিনে উইরা ক্রিম টেস্টারে দিয়ে আস্তে আস্তে করে ঘুরাবো, এবং তাহলে কি সরে গেলে চল দুটা কি হবে? স্ট্রেইট হবে সুতাটা, ফলে একটা লেন্থ পাবো না, সেটাকে আমরা বলতেছি এল। মনে করো স্ট্রেইট করে লেন্থ পেলাম, এল মানে তো এটাই প্রথমে ছিল, তাহলে কতটুকু ক্রিম হলো সেটা আমরা বের করব, তাই কি না? বলা হচ্ছে কনস্ট্রাকশন, G1 is the grip on the vertical arm of the provided beam, and when beam is horizontal it is just touch the contact touch bulb of T line. তো এইখানে কতটুকু স্ট্রেইট হবে এখানকার একটা মেজারমেন্ট আছে, যে এখানে একটা বাল্ব সিস্টেম রয়েছে, দেখো G1 is the grip on the vertical arm, G1, and on the vertical arm of the pivoted beam, B, আচ্ছা B তে এটা রয়েছে, ওকে ডান। When the beam is horizontal it just touches the contact touch bulb of the T and light up. এইখানে একটা ইয়ে রয়েছে, তো এখানে একটা টি রয়েছে, এটাকে যখন টাচ করবে তখন সেটা বাল্বটা জ্বলে উঠবে, ঠিক আছে? So on the along arm of the beam a sliding weight W can be set by the means of a scale make on the beam and recommended tension in gram G. তো এখানে একটা ওয়েট ঝুলিয়ে দেওয়া হয়, যার কারণে এই যে ওয়েটটা দেখতে পাচ্ছ সুতরাং সাধারণত সোজা থাকে। And outer G2 is carried out in which turn into and sweat the assembly, and G2 is textured position on the left, the pointer 0 is a scale as and turning the is and G2 and the 5 inch. এখানে একটা পয়েন্ট রয়েছে, এটা যখন ঘোরাবো এটা জিরোতে গেলে আর স্ট্রেট হবে, মানে আর স্ট্রেট করা যাবে না, এবং এখানে একটা ওজন থাকে, তখন এখানকার লেন্থ আমাদের নিতে হবে। তো এই দুই লেন্থের পার্থক্য থেকে আমরা আমাদের ক্রিম পার্সেন্টেজটা পাবো। ক্রিম টেস্টার, ফেব্রিক স্যাম্পল, সিজর, আমরা এই যে মেশিনটা দেখতে পাচ্ছি, এবং এই যে ঠিক আছে, এখানে অটোমেটেড দিলে হয়ে যায়, এটা ঘুরতে থাকে, সোজা হতেই থাকে, ঠিক আছে। এখানে আমি একটা ভিডিও অ্যাড করেছি, ইউটিউব লিংক, তোমরা পড়ার সময় দেখে নিও। অ্যাটমসফিয়ার সাধারণত 25 থেকে 67 ডিগ্রি আমাদের স্ট্যান্ডার্ড যে অ্যাটমসফিয়ার সেটাই থাকে। ওয়ার্কিং প্রিন্সিপাল তো বললামই, বলা হচ্ছে
make the test assembly A set scalon V and the tester is length and G2 is 0, G2 0 থাকে, তারপর আস্তে আস্তে ঘোরানো হয়, তাহলে টানতে থাকে একটু, পয়েন্টার এসে 0 তে এসে থেমে যাবে এবং এখান থেকে লেন্থটা আমরা পাবো। ওকে, তাহলে এখানে একটা টেনশন দিতে হয়, সেই টেনশনটা হচ্ছে any ইনটু টেক্স সমান, এটা আমরা সূত্র জানি, তাহলে 1 সেন্টিগ্রাম ফোর্স অর্থাৎ 1.19 গ্রাম ফোর্স পার হয়ে থাকে। এটা কেন বললাম, ওই চার্টটা দেখো একটু, এই চার্টে কি আছে যে স্ট্যান্ডার্ড টেনশনটা আসলে কতটুকু দিব। তো বিভিন্ন ইয়ের জন্য বিভিন্ন রকম রয়েছে, যেমন আমরা চার্টে যদি দেখি উলেন এন্ড ওরস্টেড কটন, উলেন যে 15 থেকে 60 টেক্সের ভিতরে, তো এটাকে এনিতে কনভার্ট করেও নিতে পারো, অথবা 61 থেকে 300 টেক্সের ভিতরে। তো সেই ক্ষেত্রে টেনশনটা কতটুকু হবে সেটা এখান থেকে মেজার করা হচ্ছে যে 0.2 ইনটু টেক্স ইজিক্যাল টু +4, অর্থাৎ যত কাউন্টের সুতা নিব আমি সেটা এখানে বসাবো। মনে করো কত টেক্সের, 20 টেক্সের বা আরো বেশি বা কম, যে টেক্সেরই হোক না কেন, এরকম কোন সুতা যখন এখানে দিব তা সেটা এখানে বসিয়ে +4, এখানে যত বেরোবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেনশন ফর ইচ, মানে প্রত্যেকটা সুতার জন্য তো একরকম হতে পারে না। তো এই যে কটনের জন্য আর ম্যানমেড ইয়ার্নস অল সবকিছুর জন্য আমরা এখানে এটা ইউজ করে থাকি। আমার কথা কি ক্লিয়ার? টেনশনটা কতটুকু হবে মেশিনে, আমি একটা টেনশনের কথা বলেছি যে এপাশে একটা টেনশন দেওয়া থাকে এই যে 3-এ, তো এই টেনশনটা কতটুকু হবে, আর এই পাশে তো ঘুরাবো, 0-তে গেলে অফ করে দিব, তাহলে এই টেনশনটা কতটুকু হবে। তো দড়িতে যদি তুমি ওজন দাও সোজা হবে না। ওকে, তাহলে সুতার কাউন্ট অনুসারে আমরা টেনশন দিব। এই টেবিলের যে কাউন্ট সুতার দেওয়া আছে সেই কাউন্টের মানে যে সূত্র দেওয়া আছে, 15 থেকে 60 টেক্সের ভিতরে হলে এরকম, 60 61 থেকে 300 হলে এরকম, 7 থেকে আর ফাইনাল হলে এরকম, 7 এর কোর্সার হলে এরকম, যত কাউন্টে সুতা ইউজ করব সেটা বসিয়ে জাস্ট ক্যালকুলেট করব। এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে যে ক্রিম্প লেন্থ পি, আনক্রিম্প লেন্থ অর্থাৎ অরিজিনাল লেন্থ, ক্রিম্প পার্সেন্টেজ বের করে দিছে ওরা, দুটো লেন্থ পেলেই তো হয় আমাদের, আগের এবং পরে, ঠিক আছে না? তো এখানে কিভাবে আমরা ক্যালকুলেট করছি দেখো, ইফ দ্য টেস্টেড ইয়ার্ন কাউন্ট ইজ 20 নিউটন, মানে 20 নিউটন তো না, এনি ইংলিশ কাউন্ট, বোথ ফর ওয়ার্প এন্ড ওয়েভ, দেয়ারফর দ্য টেক্স কত হবে, তাহলে আমরা টেক্সে যেহেতু সূত্র আছে তাহলে আমরা কি করছি, টেক্সে রূপান্তর করছি। ওকে, বললাম সো দ্য রিকোয়ার্ড টেনশন তাহলে কত হবে, আমরা 29 মানে কত টেক্স 20, কত টেক্স বের হলো 29.53 টেক্স, তাহলে 29-53 তে চলে যাই, 29-53 তে যদি চলে যাই তাহলে এটা এটার মধ্যে পড়ে 0.2 ইনটু টেক্স +4, তাহলে সেটাই করেছি, 0.2 ইনটু টেক্স 29.5 +4, 9.90 গ্রাম। গট ইট, গট দ্য পয়েন্ট, ওজনটা। ওকে, লেট যদি 10 ইঞ্চি এটা স্ট্রেইট এন্ড লেন্থ হয়, তাহলে ক্রিম্প লেন্থ 10, তাহলে 10.7 মাইনাস 10 ক্রিম্প লেন্থ বাই ক্রিম্প লেন্থ ইনটু 100, তাহলে ক্রিম্প পার্সেন্ট কত, 7%। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলতে হবে তো। এটা বুঝিনি, আর একটু বুঝলে ভালো হবে। ওকে, এখানে আমরা যেটা বের করছি, প্রথমে আমাদের প্রথম কথা হচ্ছে মেশিনে কতটুকু টেনশন দিব, তাহলে যে সুতাটা টেস্ট করব সেই সুতাটার কাউন্ট কত সেটা আমাদের আগে জানা দরকার। সেই সুতাটার কাউন্ট জেনে আমাদের যে পাশে সূত্র রয়েছে সেই সূত্রতে আমরা বসিয়ে দিব, এখানে আমরা বসিয়ে দিব, অর্থাৎ এইখানে আগে দেখব কোনটার ভিতরে পড়ে, অর্থাৎ কত টেক্স, 15 থেকে 60 টেক্সের ভিতরে হলে এই সূত্র, 61 থেকে 300 টেক্সের ভিতরে হলে এই সূত্র, 7 এরকম হলে, 7-এর বেশি হলে, ম্যানমেড ফাইবার হলে এই সূত্র ওজন বের করার। এখন আমার জানা দরকার কত টেক্স, এপাশে যে উদাহরণটা দেওয়া আছে 20 নিউটন, 20 ইংলিশ কাউন্ট, এখানে কিন্তু টেক্সে দেওয়া নাই, তাই আমি প্রথমে 20 ইংলিশ কাউন্টকে কি করলাম, টেক্সে রূপান্তর করলাম। ডান। এবার 29.53 টেক্স আসছে আমার, এই 29.53 টেক্স এখন কোথায় পড়ে, সূত্রে চলে যাই, এখানে সূত্রে এপাশে যায় না কে, তাহলে 29.53 মানে 30 ধরি, তাহলে 15 থেকে 60-এর ভিতরেই আছে,
তাই না? তাহলে এই সূত্র অ্যাপ্লাই হবে 0.2 ইন্টু 29.53 প্লাস 4, তাহলে যত আসবে তত। এটা যদি 61 থেকে 300-র ভিতরে হতো তাহলে 0.7 ইন্টু যত টেক্স আসতো তত প্লাস 12 হতো। গট ইট? ওকে, ওজন ক্যালকুলেট শেষ। ওজনটা দরকার মেশিনের জন্য, ঘুরাইলাম, ও লেন্থ পেলাম। ধরে নেই সেই লেন্থ কত পেয়েছি, 10.7। ওকে, দেন ক্রিম পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করব? তাহলে এটা হচ্ছে আফটার স্ট্রেট করার পর লেন্থ, আগের লেন্থ আছে, তাহলে সূত্র কি ক্রিম বের করার, আনক্রিমড লেন্থ মাইনাস ক্রিম লেন্থ। তাহলে আনক্রিমড লেন্থ মেশিনে বের করলাম সোজা করে। তোমাকে তো আর, তুমি তো আগের ফেব্রিকের পাচ্ছ না, সুতা পাচ্ছ না যে তুমি এটা মেপে নিলা, পাবা না। সেজন্য তোমাকে একটা ফেব্রিক দেওয়া হয়েছে, ওখান থেকে বের করে তুমি আগে খুলে আনক্রিমড লেন্থ মাপছো, তারপর ওইটাকে ধরে স্ট্রেট করছো, তারপর ওইটাই তাহলে তোমার আনক্রিমড লেন্থ। তাহলে 10 minus 72 minus 10 into 10 সমান 100 সমান কত, 7%। এবার কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তো এইভাবে ক্রিম্প আমরা মাপতে পারি, বের করতে পারি। নাও there is a relationship between crimp and take and percentage এর ভিতরে একটা রিলেশনশিপ রয়েছে। তো সেই রিলেশনশিপটা যদি আমরা একটু দেখি তাহলে যেটা দেখাবে, তো প্রথমে দেখো এখানে আমরা সূত্র কি জানি, C সমান সমান L minus P by P। L মানে হচ্ছে আনক্রিপ লেন্থ মাইনাস ক্রিম্প লেন্থ বাই P ইন্টু 100, তাহলে 1 নাম্বার সূত্র। সেকেন্ডলি টেক আপ পার্সেন্টেজ T সমান সমান L minus P minus P। এখানে সূত্রটার টেক আপ পার্সেন্ট এবং ক্রিম পার্সেন্টের সূত্রে কিন্তু অল্প একটু পার্থক্য, শুধুমাত্র দেখো, লক্ষ্য করো এখানে কি রয়েছে, এটা হচ্ছে L, এখানে কি ছিল, এখানে কি ছিল যে L minus P মানে আনক্রিপ লেন্থ বাই ক্রিম্প লেন্থ বাই ক্রিম্প লেন্থ, আর টেক আপ পার্সেন্টেজ কি আনক্রিপ লেন্থ বাই ক্রিম্প লেন্থ বাই আনক্রিপ লেন্থ। ক্লিয়ার? পার্থক্যটা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে দুটো সূত্র আগেও করেছো, তোমরা ডিপ্লোমাতে করেছো। তো জি স্যার। তাহলে C সমান সমান L minus P 100, এটা আমরা পাই, তাহলে এটাকে এখন আমরা ভাঙাই। তাহলে C সমান সমান P যদি কমন নেই মানে ভাগ হয় 1 by P minus 1 into 100, তাহলে এখন এটা পুরোটার সাথে গুণ রয়েছে, তার মানে কি 100টাকে এই পাশে নিয়ে আসছে, এটা তো গুণ অবস্থায় আছে, এটাকে এদিকে আনাই যায়। তাহলে C minus 100 P minus 1 by P, C প্লাস এই মাইনাসটাকে এদিকে আনছি প্লাস 1 by L by P। তাহলে L by P সমান সমান, এটাকে এখন লসাগু করি, তাহলে 100 C plus 100, তাই না? তো এখন এটাকে উল্টে দিই, পুরোটাকে দুই পাশেরই উল্টে দিই, উল্টে দিলে কি হবে, P by L 100 plus 100 plus C, 3 নাম্বার। ওকে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, সহজ জিনিস। আমরা আবার কি জানি, টেক আপ পার্সেন্টেজ সূত্র থেকে ইনটু 100, এটাকে এবার ভাঙাই, তাহলে L মাইনাস L ভাগ দিলে মাইনাস 1 মাইনাস P, এটা আমরা জানি। তাহলে T, এখন এই যে P বাই L এর মান কি ছিল এই পাশে, আমার একটু আগে যেটি P বাই L বের করলাম সেটির মান কি ছিল, P বাই L এর মান কি ছিল 100 ইন্টু 100 প্লাস C। তাহলে এইখানে P বাই L এর মান বসাইলাম 100 ইন্টু 100 প্লাস C, ডান। মাইনাস তো তার আগে থেকেই আছে, থাকলো, লসাগু করি 100 প্লাস C, তাহলে একের এখানে 100 প্লাস C মাইনাস 100, তাহলে 100 100 কেটে গেল, T সমান সমান তাহলে শুধু C থাকলো, C প্লাস 100 প্লাস C থাকলো ইন্টু 100। এবার এই 100টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে T বাই 100, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, T বাই 100 ইন্টু C প্লাস 100 প্লাস C। এখন এখান থেকে এটা গুণ করো, 100C সমান সমান T ইন্টু 100 প্লাস C। তো এবার টিটাকে কমন নাও, তাহলে T সমান সমান এদিকে যদি আনি তাহলে 100C মাইনাস 100 প্লাস C। এটা খুবই সহজ, দেখে দেখে একবার খাতায় লিখবা, যারা বুঝো নাই বুঝে যাবা, আর যারা ডিপ্লোমা কোর্স মনে আছে তাদের তো আছেই। ঠিক আছে, এই হচ্ছে দুটো সূত্র মানে রিলেশন। সো তাহলে আমরা তাহলে 4 থেকে এটা পাই 100C প্লাস 100 প্লাস C, তাহলে 100C 100 প্লাস CT, তো সেখান থেকে C এর মান এবং T এর মান বের করবো, এখানে T এর মান বের হয়েছে, এটা থেকে C এর মান বের করবো। তাহলে এটাই ছিল না আমাদের 100 প্লাস CT, এটা যদি আমরা গুণ করি, এই যে এটা
তাহলে সেটাই পাবো। ওকে, তাহলে এখান থেকে 100 প্লাস সি 100 মাইনাস টি, তাহলে এখান 4 এবং 5 সি এবং টির যে মানটা বেরোলো সেটি হচ্ছে আমাদের কিসের মান, সেটি হচ্ছে আমাদের সেটি হলো আমাদের সূত্র, অর্থাৎ এটি যে রিলেশন। ডান, আশা করি এখানে কোনো প্রবলেম নেই। নাও দ্য ইফেক্টস অফ ক্রিম ইন ফেব্রিক প্রপার্টিস। এখন একটু ইফেক্টসে আসি, যে ফেব্রিক প্রপার্টিস এর উপরে ক্রিমের প্রভাবটা কিরকম বা এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে। ফার্স্ট অফ অল যেটি আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স টু অ্যাবারশন। তো আমার যদি ক্রিম থাকে, বলা হচ্ছে দ্য মোর ক্রিম পার্সেন্টেজ অফ দ্য ইয়ার্ন দ্য উইল মোর রেজিস্টিভ পাওয়ার অফ দ্য অ্যাবারশন অফ দ্য ফেব্রিক। অর্থাৎ ক্রিম যত বেশি থাকবে ঘর্ষণ বেশি হবে। দেন মানে ঘর্ষণ রেজিস্ট্যান্স in the yarn will be more resistive power of the aversion of the fabric. Shrinkage এর কথা কি আসতেছে? শ্রিঙ্কেজ হচ্ছে যত বেশি ক্রিম্প হবে তাহলে সোয়েল করলে কি হবে, when the fabric get wetted and swell occurs, the swelling of the warp and weft thread are কি করছে, weft thread has to follow more the path and shrink mainly the occurs due to the swelling and the resist the shrink more adept of the yarn, so the more cream the less will be shrink. শ্রিঙ্কে আমাদের কি হয়, সংকোচন বা প্রসারণ হয়। যখন এটি মোর পাত অতিক্রম করবে তখন কি হবে, যখন ভিজে উঠবে তো এটা ফুলে ফেপে যাবে, ফলে এটা বেশি শ্রিঙ্ক করতে পারবে না, যেহেতু সেটা ওইভি পাত অতিক্রম করেছে। সেজন্য বলা হচ্ছে যে শ্রিঙ্ক যেটা সেটিও কমে যায়, অর্থাৎ শ্রিঙ্কের যে ক্ষমতাটা। টেনজেল প্রপার্টিস, টেনজেল প্রপার্টিস এর ক্ষেত্রে কি ভূমিকা থাকবে বা টেনজেল প্রপার্টিসটা কিরকম হবে, এর বলা হলো যে if a strip of fabric is loaded in testing machine and autograph and see the from load extension curve that more load will be required to tear the fabric if the threads are more crimped. অর্থাৎ ক্রিমড ফেব্রিকের ক্ষেত্রে ছিঁড়তে বেশি সময় লাগে বা বেশি শক্তি লাগে। ওকে, 4 results in fabric, বলা হচ্ছে এতক্ষণ ধরে তাহলে কি দেখলাম, অ্যাবারশন, শ্রিঙ্কেজ, তারপর টেনজেল প্রপার্টিস, এগুলো ভালো হবে। Faults in fabric is that in variation in cream that in the threads of the fabric then the flowing তো কিছু প্রবলেমও ঘটায়, যেমন রিডাকশন স্ট্রেংথ in strength will occur, জায়গায় জায়গায় ভেরি করবে। ডায়মন্ড বার, ব্রাইট পিকস উইল বি সুন। ডায়মন্ড বার কি, ওই যে ফেব্রিকের ভিতরে এরকম ডায়মন্ডের মতো বা এরকম ওই যে পাট্টা মাট্টা বলি না আমরা, এরকম কিছু সৃষ্টি হয়। Stripes will be seen in the yard of the cotton cloth, স্ট্রাইপ হবে জায়গায় জায়গায়, এগুলো সাধারণত হয় যদি আমাদের এটা প্রপার না হয়ে থাকে। ওকে, স্টপ করলাম কেন, সরি। তারপরে হচ্ছে যে ফেব্রিক ডিজাইন, এই ফেব্রিক ডিজাইনের উপরও কিন্তু ক্রিম ডিপেন্ড করে। বলা হচ্ছে যে কন্ট্রোল অফ ক্রিম পার্সেন্টেজ নেসেসারি ফেব্রিক ডিজাইন টু গিভ ডিজায়ার্ড ডিগ্রি অফ এক্সটেন্সিবিলিটি, যে টানবো again to achieve cream warp and weft is necessary during finishing, so cream plays an important role in fabric design. ফেব্রিক যত ক্রিম্প হবে স্ট্রেচেবল হবে, কারণ সেখানে তো জায়গা আছে। এটা সুতা যদি স্ট্রেচেবল হয় তাহলে এটাকে টানা যাবে, আর যদি এটা সোজা হয় তাহলে এটা আর কি স্ট্রেচেবিলিটি শো করবে সে, তাই না? ফেব্রিক কস্টিং, তো ফেব্রিক কস্টিং তো বাড়বেই, যেহেতু ক্রিম ফেব্রিক লেন্থ কে কনজিউম করছে তাহলে সেটা বাড়বে না। সো লেন্থ অফ দ্য ইয়ার্ন এন্ড ডিক্রিজ অফ দ্য লেন্থ, সো মোর দরকার হবে, মোর প্রাইস। ওকে, নাও অ্যাবজর্বেন্সি, ক্রিম যদি বাড়ে অ্যাবজর্পশন, অ্যাবারশন রেজিস্ট্যান্স তো বাড়ছেই, এই কি অ্যাবজর্বেন্সি, ক্রিম যদি বাড়ে অ্যাবজর্বেন্সি বাড়বে, কারণ মোর ফেব্রিক মোর অ্যাবজর্পশন। ফেব্রিক হ্যান্ডলিং, ক্রিম বাড়লে ফেব্রিক হ্যান্ডেল হবে, সফট ধরতে হবে, কারণ সেটা তো অলরেডি ভাঁজ হয়ে আছে। স্টিফনেস, ক্রিম যদি বাড়ে স্টিফনেস কমবে, কারণ ফেব্রিক যদি সফট হয় তাহলে তো স্টিফনেস থাকবে না। ডাইমেনশনাল স্টেবিলিটি, ক্রিম বাড়লে ডাইমেনশনাল স্টেবিলিটি সাধারণত থাকে না, কমে যায়। প্রোডাকশন ক্যালকুলেশন